তো আর স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান। এই কে তুমি? হুট করে আমার বাড়িতে ঢুকে গেলে কারা তোমাকে মেরে ফেলবে? কে তুমি? কি হয়েছে? স্যার সব বলছি, আগে আমাকে বাঁচান। ওরা আমার পিছু নিয়েছে, আপনি আমাকে না বাঁচালে ওরা আমাকে মেরে ফেলবে। আরে ওরা কারা? কিছুই বুঝতে পারলাম না। আবুল চাচা, তুমি ওকে ভেতরে নিয়ে যাও। বাবা এই চেনা নাই জানা নাই, হুট করিয়া এই রাত খেলে একটা বিয়ে তোমাইয়া তোমার মনে বিয়ার আসলে বলাই গেছো তুমি। আমারে প্লিজ বাঁচান, আমি সব বলছি, আগে আমাকে বাঁচান প্লিজ। ওরে বাবা বাঁচাবো এটা তো পরের কথা, কিন্তু কোথায় দিয়ে তুমি আইছো কি আইছো? আহা আবুল চাচা, মনে করো রাতের আধারে ডানা ভাঙা একটা অচেনা পাখি ভুল করে আমার বাড়িতে ঢুকে পড়েছে, তাকে তুমি আশ্রয় দেবে না? যাও যাও, ওকে ভেতরে নিয়ে যাও। আর তুমি যেহেতু কইতে আসো না নিয়েও ভাই কি মা আও যাও। আও আও। আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর তোমরা? স্যার আপনার সঙ্গে একটু কথা ছিল। ও, ভেতরে আসো। জি স্যার। বসো। তা কি বিষয়ে কথা বলতে চাও? স্যার আপনি আমাদের চিনবেন না, আমরা পাশের গ্রামেই কাশীনাথপুর গ্রামে আমরা। ও স্যার গতকাল রাতে আমার বোন বিয়ের আসর থেকে পালিয়েছে। ও ওর পেছনে ধাওয়া করতে করতে এসে আপনার বাড়ির সামনে এসে আর ওকে খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, তোমরা দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ, তারপর? মেয়েটা আমার আপন চাচাতো বোন। ওর বয়স যখন 4 বছর তখন ওর বাবা মা একটা সড়ক দুর্ঘটনায় দুজনেই মারা যায়। স্যার এরপর থেকে ও আমাদের পরিবারেই বড় হয়, কিন্তু ও আমাদের বাড়ি থেকেও আমার বাবাই ওকে কলেজ পর্যন্ত পড়িয়েছে। এরপর আমার বাবাই ওর বিয়ে ঠিক করেছিল। তো তারপর? কিন্তু স্যার আমরা তোর ভালো চাই স্যার, যদিও ছেলেটার বয়স একটু বেশি। আচ্ছা, তোমার বোনের কি এই বিয়েতে সম্মতি ছিল না? ছেলেটা দীর্ঘদিন সৌদি আরবে থাকতো, অনেক টাকা পয়সা আছে। ছেলেটা যৌতুক তো নিবেই না, উল্টো বিয়ের সমস্ত খরচ সে বহন করতে চেয়েছিল এবং নগদ অর্থ দিতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু কিছু মনে করো না, মানে ওর তোমার বোনের মতামতের বিরুদ্ধে যে বিয়েটা দেওয়া ঠিক হয়নি। স্যার তাহলে কি আমরা থানায় একটা জিডি করব? মানে আপনি কি বলেন স্যার? হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু এখনো তোমার বোনকে খুঁজে পাওনি, পুলিশ খুঁজুক এবং পুলিশের কাছে রিপোর্টটা থাকুক। স্যার আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার কানে বিষয়টা দিতে এসেছি। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই চা খেয়ে যাও। না স্যার, আজকে না অন্য একদিন খাবো। ঠিক আছে। আবুল চাচা, জি স্যার, আপনি এভাবে মিথ্যা কথা বলতে পারলেন? কেন? ভাবতে অবাক লাগছে। কি কারণে? এই, এই, স্যার আমাকে বাঁচান, আমি ওদের সাথে যাব না। এই, ওরা আমাকে এই। জোর করে নিয়ে গেলে আমি হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, আপনি আর একটা কথা বলবেন না। হাত ছেড়ে দাও, আপনাকে স্যার বলতে আমার ঘৃণা করছে। ছেড়ে দাও হাত, ছাড়ো। আপনি কাজটা ঠিক করলেন না স্যার, একদম ঠিক করলেন না। আরেকটা থাপ্পড় খেতে না চাইলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। আমার বাসায় এসে মাস্তানি করে। এই অনামিকা, এই, হ্যাঁ, তোমার তো মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। এই আবুল চাচা, আবুল চাচা কোথায় আছো? তাড়াতাড়ি ব্যান্ডেজ তুলে নিয়ে আসো, ওকে হসপিটালে নিতে হবে। কি খবর কম? আমি তোমাদের অনেক কষ্ট দিচ্ছি তাই না? অনেক ঝামেলাও ফেলে দিলাম তাই না আবুল চাচা? এসব বাদ তুলি বেসার বাদ দিয়া কোন দিকে যাবা কেমনে যাবা এই চিন্তা করো, আমারে খালাস করো বাবা। বসো না চাচা। আজকে আমি যদি তোমার মেয়ে হতাম, আমার এই বিপদের মধ্যে তুমি কি পারতা তোমার মেয়ের বাসা থেকে দূর দূর করে বাইর করে দিতে?
দিলা তো কলজাটার মধ্যে একটা কোপ দিয়া কি কম এমন জায়গায় আমারে আগারটা করলা আমি আর কথাই তো কইতে পারি। আচ্ছা বুঝছি, যেহেতু ব্যথা ভুলে পাইছো, মাথা ব্যথা কাটছো, যে কদিনে সুস্থ নাও এখানে থাকো, যখন যা লাগবে আমারে কব, আমি ব্যবস্থা করিয়ে দেব। এরপর কোথায় যাবা কি যাবা না এর মধ্যে এটাও চিন্তা করিও। আর কিছু লাগবে? না চাচা, তোমার অনেক ধন্যবাদ। তুমি কোনো টেনশন করো না, আমি সুস্থ হলেই এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ তাই যাইও, তার কারণ আমার কাছে খোকা প্রফেসর সাহেব একটু অন্যরকমের মানুষ। আমি নিজেই চাই না যে তুমি এখানে থাকো, তোমার চলে যাওয়াই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে মা, আমি গেলাম। কোনো কিছু লাগলে তুমি আমার কাছে বলবা। আচ্ছা ঠিক আছে, থাকো। এখন কেমন আছো? জি ভালো। তোমার জন্য ফল আর ঔষধ এনেছি, এগুলো তুমি খাবে। আমাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে নিজেকে রক্ষা করার জন্য আপনার বাসায় এইভাবে ঢুকে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমার বাবা মা নাই। আমার যখন বয়স 4 বছর। আমি সব শুনেছি। আচ্ছা, তুমি আমাকে একটি কথা বলো, তুমি কি কাউকে ভালোবাসো? জি স্যার। ওর নাম কাজল, ও ঢাকাতেই থাকে, পড়াশোনা শেষ করেছে, এখন টিউশনি করছে। কোনো চাকরি বাকরি এখনো হয়নি। ও বলেছে ও একটা চাকরি পেলেই আমাদের বিয়ে হবে। আমার সাথে গত কয়েকদিন আগেও কথা হয়েছে, বাট 2 দিন হলো ওকে ফোনে পাচ্ছি না। মনে হয় ওর ফোনটা নষ্ট হয়ে গেছে। ও, ওর কোনো ঠিকানা কিংবা কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ জানি। ওর ঠিকানা বলতে ও আরামবাগের একটা বাসায় থাকে। ঢাকায় আরামবাগে? জি। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানকার লোকাল ওসির সাথে কথা বলেছি, উনি সব জানেন, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তোমার যে ঠিকানাটা আছে ওই ঠিকানা অনুযায়ী আমি একটি লোক পাঠিয়ে দেবো। তারা আমি আবুল চাচাকে ডাকছি। আবুল চাচা, আবুল চাচা, খোকা বাবু, একটু আসো। শোনো চাচা, জি খোকা বাবু। তোমাকে আজকে হয়তো ঢাকা যেতে হতে পারে। ও এখন তোমাকে একটা চিঠি লিখে দেবে এবং একটি ঠিকানা দেবে, সেই ঠিকানা অনুযায়ী ওই ছেলেটির কাছে পৌঁছাবে এবং ওই ছেলেটিকে পেলে ওকে সঙ্গে করে নিয়ে আসবে। আজকেই চলে যাও, পারলে রাতের বাসে আবার রওনা হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি চাচার সঙ্গে ভেতরে যাও, চিঠিটা লিখে দাও এবং ঠিকানাটা দাও, ঠিক আছে? চাচা আজকেই রওনা হয়ে যাবে। এই ফল আর ওষুধগুলো নিয়ে যাও এইগুলো ওর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ স্যার। তুমি কোনো টেনশন করবে না, নিজের বাড়ির মতো করে এখানে থাকো। আবুল চাচা, আমাকে পারলে 1 কাপ কফি দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি এই বাড়ি থাকেন? জি জি, এই বাড়িতেই থাকি। ও, আমি ওই কাজল সাহেবের কাছে আইছিলাম, একটু ওনার কাছে যাবো। এখন তো থাকে না, উনি 1 মাস আগে বাসা ছেড়ে চলে গেছে। এই বাড়ি ঠিকানাই তো কইলো। হ্যাঁ, আল্লাহ কি করে, তাহলে এখন ওনার বিষয় পামু কেমনে? ভাই, উনি কোনখানে থাকে একটু আপনি ঠিকই ঠিকানা কইতে পারবেন? জি, আমার ওনার কার্ড আছে আমার কাছে। আছে? জি জি জি, একটু যদি দয়া করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এইটাই, জি জি এইটাই। এখানে তো কাজল সাহেব, হ্যাঁ, নাম তো আছে, আর ঠিকানা তো এই বাড়িরই। উনি তো আর এক বাড়ি থাকে। কার্ডটা হয়তো আগে করেছিল, আপনি নাম্বারে কল করে দেখতে পারেন। ও হ্যাঁ, ফোন নাম্বার তো আছে। আচ্ছা ঠিক আছে, অনেক উপকার হলো ভাই, আপনার ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। আসসালামু আলাইকুম। এটা কি কাজল সাহেবের বাসা? জি। হ্যাঁ, কি আছে? জি আছেন। হ্যাঁ, একটু বলেন।
এই শুনছো, দেখো কে এসেছে। আচ্ছা ওই কাজল সাহেবের আপনি কি হন? আমি মিসেস কাজল। কি কাজল? আমি কাজলের বউ। কাজলের বউ আমনে? কাজলের বউ আছে এ তো জানি না। আপনাকে বিয়ে হয়েছে কবে? আমাদের বিয়ে হয়েছে 2 মাস হলো। ও 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। তো কাজল কই? আছে, বাসায় আছে। একটু ডাকতেন দেই। শুনছো, তোমার কাছে কেউ এসেছে। একটু জোরে বলান দেন না। কে আসলো এই অসময়ে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কাজল? জি আমি কাজল। আপনাকে ঠিক চিনতে পারলাম না। না মোরে সেনার তো দরকার নাই। যা চেনবেন এই নেন, এই চেন নেন। তুমি একটু ভিতরে যাও। কি এমন কথা যে আমার সামনে তুমি বলতে পারবে না? তুমি একটু ভিতরে যাও না। আপনি ভিতরে আসেন, একটু বসেন। না ভিতরে যাওয়ার দরকার নেই আমারে। এটা পাইছেন তো? জি জি, ধন্যবাদ, আমি গেলাম। একটু আসেন, ভিতরে বসেন। না ভিতরে বলার লোক তাই নেই আমি। চা খান একটা। থু, আপনার বাসা খামু চা? আপনি কি মনে করছেন আমরা চা না খাই নাই? জি, তাহলে আপনি একটু অপেক্ষা করেন। কে? আমি একটু অপেক্ষা করেন, আমি আসছি। তত্তরি আন। এই চিঠিটা একটু অনামিককে পৌঁছে দেবেন, আর ওকে বলবেন ও পারলে যেন আমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা? ও আপনার ক্ষমা করেই দেবে। আরে মেয়ে মুই তো আপনার ক্ষমা করতে পারতে আছি না, তো ও কি খবর? তারপর ওদের শেষ যাও দিমু আনে চিঠিটা, অসুবিধা নাই। গেলাম বলি। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের ট্র্যাজেডি তুমি যদি বুঝতে চেষ্টা করো, শেষ জীবনে উনি বস্তিতে চলে যান। একটি ঝুপড়ি ঘরের মতো ঘর, সেখানে মাত্র 3 জন প্রাণী, মানিক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী এবং কন্যা। এই যে সামাজিক বাস্তবতা, এটি কিন্তু বাংলার ঘরে ঘরে 60 দশক, 50 দশক, 70 দশকে ছিল। বুঝতে পেরেছো? এই তো আবুল চাচা চলে এসেছে। আবুল চাচা, খবর কি? তোমার সঙ্গে ছেলে কই? ছেলেটি কোথায়? ছেলে আয় নাই, তো একটা চিঠি দিছে। দাও, চিঠিটা দাও। দাও। এই মাউন্ট এই চিঠি পড়ো, দেখো কি লিখেছে। এই, আরে এই, এই, কি হলো? হ্যাঁ, কি লিখেছে? ও একটা মানুষ বইলে অমানুষ। ভেরি স্যাড। মানুষ মানুষের সাথে এইরকম করতে পারে বিশ্বাসঘাতকতা? শব্দ হও, জীবন অনেক বড়, আমি তোমার পাশে আছি। শব্দ হও। আবুল চাচা, ওকে বেডরুমে নিয়ে যাও, শুয়ে পড়বে গিয়ে, ঠিক আছে? চলো যাও যাও, আসো, যাও যাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বলছিলাম, আর মেয়েটির জীবনে চরম বাস্তবতা ঘটে গেল। স্যার, আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ, কোথায় যাচ্ছ তুমি?
পা বাড়ালে পথের তো আর শেষ নাই। দেখি 2 পা কোন দিক চলে। এমন কথা আমাকে বলো না। বসো এখানে, বসো 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 বসো। বোকার মতো কথা বলো না। পৃথিবীটা অনেক কঠিন জায়গা। কোথায় যাবে তুমি কিছু ঠিক করেছো? না স্যার, ভেবে বের করার মতো কোনো গন্তব্য আমার জানা নেই। তবে পথের শেষ কোথাও না কোথাও তো আছেই। আর পথের শেষ যদি কোথাও নাই বা হয়, তাহলে নিজেকেই হয়তোবা একদিন থামিয়ে দিব, ফিরে যাব তার কাছে যিনি পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। আর কোথাও না হোক, তার কোলে তো আমার ঠাঁই হবে। স্যার, আজ হয়তো আমি আপনার আশ্রিতা, কিন্তু 2 দিন পরে এই লোকেরাই আমাকে বলবে আমি আপনার রক্ষিতা। করে আপনার সুনাম ক্ষুণ্ণ হবে। তো হ্যাঁ, ওর জন্য 1 কাপ চা নিয়ে এসো। যাও। ব্যাগ কিসের? অনেক বড় কাহিনী, তোমাকে আমি বুঝিয়ে বলবো। ওকে আমি বোঝানোর চেষ্টা করছি। ও চলে যেতে চাচ্ছে, কিন্তু আমি চাই না ও না চলে যাক, থাকুক আমার এখানে। আমি ওর সঙ্গে কথা বলছি, ওর জন্য একটু চা আনো। যাও। আমি চা নিয়ে আসছি মা, উনি বসো। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি যতক্ষণ ইচ্ছে, যতদিন ইচ্ছে আমার বাসায় থাকবে। এটা আমার ঘর, আমার সংসার। আমি মানুষের কথা পরোয়া করি না। আমি যা চাইবো তাই তো করবো। এটা আমার পরিবার, আমার সংসার, আমার বাড়ি। স্যার, কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতে পারি? আপনি আমাকে বিয়ে করবেন? মানে? চমকে উঠলেন মনে হয়। চমকে ওঠাটাই স্বাভাবিক। আমাকে কোথাও যেতেও দিবেন না, আবার এখানেই বলছেন থাকতে হবে। আপনি অনেক সহজ সরল ভালো মানুষ, তাই আসলে আমি কোনো ভনিতা না করে সরাসরি আপনাকে কথাটা বললাম। আমি তোমার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি। তার আগে আমার কিছু কথা আছে। তুমি আমাকে যতটা ভালো মানুষ মনে করছো, আমি কিন্তু ততটা ভালো মানুষ নই। আমি খোলামেলা কথা বলতেই পছন্দ করি, আর আমি আপনার ব্যাপারে যতটুকুন জেনেছি এটাই আমার জন্য যথেষ্ট। না অনামিকা, জীবনটাকে এত সহজ মনে করো না। তুমি যেটা আমার সম্বন্ধে জেনেছো কিংবা মানুষ সম্বন্ধে জানো, হয়তো একদিন দেখলে যে তার উল্টোটা, মানে তোমার জানাটা ভুল, তখন কিন্তু বিষয়টি অন্যরকম হয়ে যাবে। এই জন্য তোমার জানাটা একটু ঘাটতিও থেকে যেতে পারে। স্যার, যেটুকু জেনেছি যথেষ্ট। এরপরও ধরুন জানলাম আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আপনি একজন গডফাদার, আপনার চরিত্র খারাপ এবং আপনি খুনি। হ্যাঁ হ্যাঁ অনামিকা, আমি একজন খুনি। তাও একজনকে নয়, 2 জনকে খুন করেছি। আমার স্ত্রী এবং তার গর্ভের সন্তানটিকেও। আসলে সায়েন্সের শিক্ষক না হয়ে আপনার সাহিত্যের শিক্ষক হওয়া দরকার ছিল, তাহলে ভালো গল্প লিখতে পারতেন। শোনো অনামিকা, আমি তোমাকে একটা আমার জীবনের সত্যি গল্প বলি। আমি একজন ভালো ফটোগ্রাফার। বাজারে আমার একটি ফটোশপ, মানে ফটোর দোকানও আছে। আমি ভালো ছবি তুলি, তাই কলেজের পাশাপাশি আমি সেই দোকানেও সময় দিতাম। সেখানে আমার স্টুডেন্টরাও আসতো, অনেকের ছবি আমি ভালো তুলতাম। তার মধ্য থেকে একজন ছিল আমারই ছাত্রী শিউলি। সে আমাকে ভালোবাসতো, আমিও হয়তো তাকে ভালোবাসতাম, তাকে সময় দিতাম।
সৌন্দর্য থাকে, এই মিলে টিলে কাজ করতে হয়। চল আমরা ওই দিকে যাই। হ্যাঁ চল চল। না ঠিক আছে, সব মিলে অনেক ঘোরাঘুরি হলো, ছবি তোলাও হলো। এখন বলো জান পাখি, তোমার কেমন লাগলো? তোর এই জান পাখি ডাকটা না আমার কাছে ভীষণ মিষ্টি লাগে জানো। তোমার বুকের ছোট্ট পাখি, অবুঝ সে এক মন, জানি শুধু তুমি আমার কত আপনজন। বাহ 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 বাহ, অসাধারণ। আমার জান পাখিটা দেখি আবার কবিতাও পড়তে পারে ভালো। হ্যাঁ ভালো লাগলো। শোনো, তোমার এই পাখিটা না একটা অচিন পাখি। এই পাখি যেদিন তোমার বুকের ভিতর ঢুকে ঠুকরে ঠুকরে তোমার কলিজা, হাড়, মাংস সব খাবে, সেদিন বুঝবে আমি কি পাখি। আচ্ছা শোনো না, আমার মন কি চাচ্ছে আজকে জানো? কি চাচ্ছ তোমার মন? রিকশায় ঘুরতে, হাত ধরে হাঁটতে, ফুচকা খেতে। না ঠিক আছে, সবই ঠিক আছে। শোনো, আমি তো একজন কলেজ শিক্ষক আর তুমি হচ্ছে আমার ছাত্রী। আমাদের মধ্যে ভালোবাসা আছে, সেটা আমি অস্বীকার করছি না। আমরা যদি বেশি ঘোরাফেরা করি তাহলে মানুষ কিভাবে দেখবে, একটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে যায় না? শোনো, তাহলে এক কাজ করা যায়, আমি বোরখা পরে বের হই, রাস্তায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে প্রভাষক সাথে কে, তাহলে বলো আমার গ্রাম থেকে আমার নানি আসছে, নানির সব দাঁত পড়ে গেছে তো তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, নতুন দাঁত বাঁধায় দিব, বুঝছো? শোনো, তোমার এসব ফালতু কথা বাদ দাও। প্রেম করেছে বেশ করেছে, শুধু গ্রাম কেন পুরো পৃথিবীকে জানাবো। টিচার হয়ে ছাত্রীর সাথে প্রেম করার মজা আজ তোমাকে আমি বুঝাবো। এখন চলো বের হও তো, উঠো। শোনো, ইচ্ছে করলেই তো বের হওয়া যাবে না, আমার কাজ আছে, পড়াশোনা আছে, আমাকে নোট রেডি করতে হবে। চলো আমরা একটু কোনো কথা শুনবো না, চলো যাই। ভেতরে চলো, কাজ আছে, আসো আসো। বাহ, বলে যান, ভালোই বলেছেন। তা তারপর সেই প্রেমের কি হলো? হ্যাঁ হ্যাঁ, একসময় আমি সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারতাম না, আর এখন আমি র্যান্ডম সিগারেট খাই। শুধু সিগারেট না, আমি কিন্তু মাঝে মাঝে মদও খাই। স্যার, আপনার গল্পটাই বলুন, আমি বেশ উপভোগ করছি। গল্প নয় অনামিকা, যা বলছি একদম সত্য। সে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসতো। এই আমার জান পাখি, বলো হঠাৎ জরুরি তলব কেন? কি হয়েছে? তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। তাই নাকি? তা কি সুখবর বলো দেখি। আমি মা হতে চলেছি, মানে তুমি বাবা হচ্ছ। বুঝলাম, সুন্দর একটা স্বপ্ন দেখছো। তা আমাদের সন্তান কি হচ্ছে, ছেলে না মেয়ে? আমি কিন্তু মেয়ে চাই। আসো, ছেলে মেয়ের নামটা, মেয়ে যেহেতু চাই মেয়ের নামটা ঠিক করে ফেলি। ফান নয় মাজাহার, আই এম সিরিয়াস। আমি সত্যিই অন্তঃসত্ত্বা। আমি এগুলো নিয়ে তোমার সাথে একদম মজা করছি না। ফাজলামো করো না তো, জরুরি কি কথা আছে সেটা বলো। আমি চাই বিষয়টা তুমি সিরিয়াসলি নাও। আমি সত্যিই অন্তঃসত্ত্বা, আর জরুরি কথাটা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করছো। কি বলছো এসব? বিয়ে করতে চাও? ওকে, যেহেতু ভালোবাসি, আজ হোক কাল হোক বিয়ে তো আমরা করবোই। তুমি যেদিনই চাইবে সেদিনই বিয়ে করব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এসব নোংরা কথা বলছো কেন? দেখো, যেটা সত্যি আমি সেটাই বলছি। তুমি আমাকে ভালোবাসলেও তোমার উপর আমার পুরো 16 আনা আস্থা ছিল না। সত্যি বলতে কি, আমি একটা ছেলের সাথে রিলেশন করে ফেলেছি। সে ঢাকায় থাকে, আর ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশনও হয়। এই তুমি এসব কি বলছো? আর এই সন্তান তারই ফসল। গতকাল শুনলাম সে বিয়ে করে দেশের বাইরে চলে গেছে। আশ্চর্য, আরেকজনের পাপের বোঝা তুমি আমার উপরে চাপাতে চাইছো? দেখো, এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। তুমি যদি রাজি না হও তাহলে আমি সবাইকে জানাবো এই সন্তান তোমার। প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব, গভর্নিং বডিকেও জানাবো, প্রয়োজনে সহপাঠীদের নিয়ে ক্যাম্পাসে মিছিল ডাকবো। তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? দেখো, ব্ল্যাক হোয়াইট রেড এগুলো আমি কিছু বুঝি না। আগামী 3 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। যদি সত্যিকার অর্থে তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার বিশ্বাস এই প্রস্তাবে তুমি অমত করবে না।
ঠিক আছে, 3 দিনের মধ্যে আমাদের বিয়ে হবে। বিয়ে হবে আমাদের। তিন দিনের মধ্যে আমাদের বিয়ে হবে। স্যার, আমি জানি আপনি মিথ্যা বলছেন, যাতে করে আমি বিয়ের এই আবদার থেকে পিছু হটি। গল্পটা আপনি যেখানেই টেনে নিয়ে যান না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্তে একদম অটল। এখন বলুন, তারপর কি হলো? আমরা বিয়ে করলাম। বিয়ের প্রায় 3 মাস পর আমি একদিন ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছিলাম। এবার বলুন, আপনি তাকে গলা টিপে হত্যা করেছেন? গলা টিপে নয়, আমি ওকে বালিশ চাপা দিয়ে মেরেছি। এই ছেলেটি ভূমিষ্ঠ হবার পর আমাকে বাবা বলে ডাকবে, এটা কিভাবে সম্ভব? তাছাড়া এই নবজাতক তো তার প্রকৃত পিতার পরিচয় থেকে বঞ্চিত করা হবে। আমার দেওয়া মিথ্যা একটি পরিচয় নিয়ে বড় হবে সে। না 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 না, এটা হতে পারে না। ও তো আমার সন্তান নয়। ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই। ওকে মরতেই হবে, মরতেই হবে, হ্যাঁ মরতেই হবে। আপনি বেশ করেছেন স্যার, একটা নষ্ট আর প্রতারককে তার পাপের শাস্তি দিয়েছেন। না অনামিকা, সে হয়তো অপরাধ করেছে, আমি তাকে হত্যা করেছি, কিন্তু ওর গর্ভের সন্তান সে তো কোনো অপরাধ করেনি। আমি তো তাকে হত্যা করেছি। হ্যাঁ স্যার, সব জানার পর, মানে আমি সব কিছু জেনে শুনে আপনাকে বিয়ে করতে রাজি আছি। আর একটা পুরুষ মানুষের সাথে চললে তার ব্যবহার আচরণ সব কিছু দেখে একটা মেয়ে বলতে পারে সে লোকটা কেমন। আমার কোনো আপত্তি নেই, আপনি এর বিয়ের ব্যবস্থা করেন স্যার। আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছু জানার পরও তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ? অনামিকা, অনামিকা, এই যে ড্রয়িং রুম যেখানে আমি বসে আছি, এই যে সোফা, এর মেঝে খুঁড়লে এখনো হয়তো শিউলির হাড় গোড় পাওয়া যেতে পারে। আমার কথা তুমি বিশ্বাস করছো না? আমি নিজ হাতে তাকে হত্যা করেছি বালিশ চাপা দিয়ে, তারপর এখানে পুঁতে দিয়েছি। তোমার বিশ্বাস না হলে আবুল চাচাকে জিজ্ঞেস করতে পারো। অনামিকা, আমার সম্বন্ধে তুমি যা জানলে, এরপরেও কি তুমি আমাকে বিয়ে করার কথা মাথায় আনবে? বাস বাস স্যার, আপনি বিয়ের আয়োজন করুন। মালকা বানুর দেশে গো বিয়ার বাদ্যবালা বাজে গো।
আরে আবু চাচা এগুলো কি করছো? এত সাজসজ্জার কি প্রয়োজন? কি কো বাবা, এটা একটা কথা কইলা, কি করছো মানে? তুমি দেখতে আসো না আজ তোমার বিয়ে উপলক্ষে আমি সাজাইতে আছি, মনের মাধুরী মিলাইয়া আমি সাজাই বাবা। আরে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন নাই? এটা একটা কথার মতন কথা বলিয়া, হেই লেদাকাল হইতে তোমারে কোলে পিঠে করিয়া আমি বড় করছি। তুমি শিক্ষিত হইছো, তুমি কলেজের প্রফেসর হইছো, কত নাম ডাক, কত সুনাম তোমার। এখন তুমি একটা বিয়ে করবা, এই বিয়েটায় যদি আমি সুন্দর করে একটু না সাজাই, তার মধ্যে বউ তো ঘরে আগেই আইয়ে পড়ছে, এখন হেডারে আমার তো জায়েজ করি দেখতে হবে। তাহলে মানসিক কি করবে বাজার, জিনিসটা বোঝো তুমি? তোমার একটা মানিজ্যত আছে, তোমার একটা সম্মান আছে, তুমি বোঝো না কা বাবা? তুমি তো খারাপ তো, আমি আমি তোমার জন্য দেখছো তো এই যে পাখি পর্যন্ত কিনে নিয়েছি বাবা, আমি কোনো কিরপিনি করি নে বাবা। এই দেখো কি সুন্দর, আরে আমার বাবা কি সুন্দর লাগে। হ্যাঁ এই আমি তোমার জন্য মালা পর্যন্ত কিনে নিয়েছি, তাহলে কেউ না কইতে পারে যে যেন তেন ভাবে আমি আমার পোলারে বিয়ে করাইছি। এই দেখো, দেখছো বাবা, আমি কোনো জায়গায় কোমরাহি নেই, ওদিকে খাওন দাওয়ানো এটাও রেডি রাখছি, বৌমা জানি কইতে না পারে যে কিরফি না পারা। হ্যাঁ এই জন্য আমি সব কিছু নিয়ে আরে এসেছি। আবুল চাচা, এইগুলো কি করেছো? কি করছি মা তুমি বোঝো না? মাগো আজকে তোমারে আমি মিলন করিয়ে দিতে চাই। কতদিন আর তুমি এরকম একলা একলা থাকবা, আমার পোলাটা একলা একলা থাকে, মানসিক কি করবে। এই জন্য আজকে তোমাকে এই বিয়ের কাজটা সারিয়ে দেবো, এই জন্য একটু আমার সাধ্য অনুযায়ী আমি একটু হাজাই গোজাই আর কি রাখছি মা। আচ্ছা চাচা, আমি একটু বাইরে যাব। কি কর তুমি বাইরে যাবা এখন? আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তাছাড়া আজকের এই স্পেশাল দিনে আমি চাই আবুল চাচা তোমাকে আর স্যারকে স্পেশাল কিছু গিফট করব। দেখছো মামনি কত বড় আশা, আজকে ওই বিশেষ দিনে মামনি আমাকে গিফট দিবে। মামনি এটা পরে দিলেও তো হইতে। না চাচা, আমি চাই। অনামিকা, জি স্যার। আমার জন্য কিচ্ছু লাগবে না, পারলে একটা গোলাপ নিয়ে এসো। আচ্ছা স্যার। একটু হলেই কিন্তু মা, তোমার আশা কিন্তু চাই রইলাম। আচ্ছা বাবা, ও বৌমা যেহেতু একটু বাইরে গেছে, এগুলো একটু খুলিয়ে রাখি, আবার আওয়ার পরে আবার আল্লাহ যদি বাসায় পড়াই দিব, আমি অসুবিধা নেই। আল্লাহ আমার মনের আশাটা আজকে মনে হয় পুরাইবে। বৌমাও দেখলাম বেশ খুশি, বুঝছো? বৌমা অমত করে নাই, ভালো হয়েছে। তুই বাবা যান, আমি আর দুইটা মালা লাগাবো, ইটা রাখলাম কই। হালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যবালা বাজে রে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনারা? বৌমা তুমি? চাচা, আপনাকেও থানায় যেতে হবে। আমার অপরাধ? আপনার অপরাধ কি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। আমি যদি সব অস্বীকার করি? সেটা আপনি পারবেন না। আপনার সব কথা আমার রেকর্ডারে রেকর্ড করা হয়েছে। সরি, পেশাগত দায়িত্বর কারণে আপনার সাথে আমার অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। আবুল চাচা, আপনি অনেক ভালো মানুষ, আপনাকেও গ্রেফতার করছি। তা তো করবাই, কত শখ করি আইস তোমার বিয়া। আমার বাবাজির সাথে আমি কত সুন্দর করে ঘর সাজাইছি, আর তুমি তোমার নিজের সাজে সাজতে আইছো। মারে এই ছেলেটার বাবা আমার ছোটবেলায় ছেলেটার রাইকে মারা গেছে। এইটুকু নেই পোলার কোলে পিঠে করি আমি মানুষ করছি, লেখাপড়া শিখেছি। বাবার কষ্ট আমি বুঝতে দেই না মা। হয়তো মনের ভুলে খাও আর যে ভাই মিল খাও, একটা ভুল করিয়ে ভালাইছে, আর এই ভুল
চুলের সুতা ধরিয়ে তুমি আমাকে বাড়ির মধ্যে হাত দিয়া আমাকে পলাটারে কারিয়ে নেছো, আমার মাইয়ার স্থান তুমি দখল করছো। আমি কোনোদিন চিন্তাও করতে পারি না যে এই পরিণতি আমাকে হইবে। আমাকে নেবা না, নেবা তো অবশ্যই আমার নেবা। আমার বাবা কি জেলখানে একলা থাকতে পারবে না? বাবার পাশে পাশে সবসময় আমি আসলাম, এখনো আমি থাকবো। আমার অ্যারেস্ট করিয়ে ভালোই করছো মা, এজন্য তোমার ধন্যবাদ। আবুল চাচা, জীবনের ছোটবেলা থেকেই তুমি আমার সঙ্গে আছো, জীবনের প্রতিটা মুহূর্তেই তুমি আমার সঙ্গে ছিলে, জীবনের শেষ সময়টাও আমার সঙ্গে।